নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ বা পর্যায়বৃত্ত ধর্ম। আগের দিন আমরা পিরিয়ডিক টেবিল সম্পর্কে জেনেছি, পিরিয়ডিক টেবিলের এলিমেন্টগুলো সম্পর্কে জেনেছি এবং ওই এলিমেন্টগুলোর ধর্মগুলো কিভাবে বারবার পুনরাবৃত্ত হয় সেটা সম্পর্কে জেনেছি। কোনো বিজ্ঞানী বলছেন না যে পারমাণবিক ভরের সাথে আমাদের এই মৌলগুলোর ধর্ম পর্যায়বৃত্তভাবে পুনরাবৃত্ত হয়। আবার কেউ বিজ্ঞানী যেমন মোজলে ইনি বলছেন কি? ইনি বলছেন যে না, পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাই হচ্ছে এই যে ধর্মগুলো পর্যায়বৃত্ত হয়ে পুনরাবৃত্ত হয় তার কিন্তু প্রধান কারণ। ঠিক। আজকের টপিক হচ্ছে যে কোন ধর্মগুলোকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলছি এবং আমরা যখন পিরিয়ডিক টেবিল বরাবর আমরা শ্রেণী বরাবর বা আমরা যখন পর্যায় বরাবর এদেরকে স্টাডি করব এই ধর্মগুলোকে, তখন তারা কিভাবে পরিবর্তিত হয়? একই থাকে নাকি ওই ধর্মগুলো বাড়তে থাকে, ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকে নাকি কমতে থাকে? কিভাবে কমে এবং তার পেছনের কারণটা কিন্তু আমরা এই ক্লাসে জানার চেষ্টা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা এক করে সেই ধর্মগুলো সম্পর্কে জানতে শুরু করি। এবার এই যে আ আমি যেটা বললাম সেটা এখানে লেখা আছে যে হোয়াট আ পিরিয়ডিক প্রপার্টিজ। পিরিয়ডিক প্রপার্টিজ বলতে আমরা কি বুঝছি? না, ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার মানে অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে কি হয় ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি গুলো রিপিট হয়। যে বারবার পুনরাবৃত্তি হতে থাকে, তাই না? এবার এই যে তার কারণ কি? তার কারণে বলা হচ্ছে যে যেহেতু আমাদের ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোর সংখ্যার উপর নির্ভর করে এই ধর্মটা কিন্তু পুনরাবৃত্ত হয়। ঠিক আছে? ভ্যালেন্স শেল কনফিগারেশন কোন জায়গাতে কোন ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন আছে, ভ্যালেন্স শেলটা কততম ভ্যালেন্স শেল সেই অনুযায়ী কিন্তু এই ধর্মগুলো বারবার রিকারেন্স হতে থাকে। কি ধর্ম? না, ১ম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোনেগেটিভিটি, মেটালিক এবং নন মেটালিক ক্যারেক্টার। এইগুলো হচ্ছে প্রধান আমাদের কিছু পিরিয়ডিক প্রপার্টিজ। তাহলে চলো আমরা এক করে জানতে শুরু করি যে কোন প্রপার্টিজ গুলো কিভাবে এই চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু আওয়ার পিরিয়ড অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার আ শ্রেণী। ১ম এ আসি অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ। এই যে অ্যাটমিক রেডিয়াস, এই অ্যাটমিক রেডিয়াস বলতে আমরা কি বুঝি? অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বলতে বুঝি যে এই যে আমাদের ধরো এটা একটা নিউক্লিয়াস এবং এর চারপাশে বিভিন্ন সেলে ইলেকট্রনগুলো ঘুরছে। এবার এটা হচ্ছে আমাদের সর্বশেষ কক্ষ। আম সর্বশেষ কক্ষ। এবার এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে এই সর্বশেষ কক্ষের মধ্যে যে দূরত্ব, সেটাই হচ্ছে কিন্তু অ্যাটমিক রেডিয়াস। আচ্ছা, তার অ্যাটমিক রেডিয়াস বলতে কোনটা? না, পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে আমাদের যেটা সর্ববহিঃস্থ কক্ষপথ, সেই সর্ববহিঃস্থ কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথের মধ্যেকার যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াস। ঠিক? এবার এই অ্যাটমিক রেডিয়াস আমাদের পিরিয়ড ওয়াইজ এবং গ্রুপ ওয়াইজ কিভাবে পরিবর্তিত হয়। একটা জিনিস দেখো ভালো করে যে ধরো আমার আ একটা অ্যাটম আছে সোডিয়াম। এর হচ্ছে ১১ আর এর পরের মৌলটা কি? পরের মৌলটা হচ্ছে ১২ Mg। তাহলে এই যদি আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে আমরা কি দেখতে পাবো? ১ম কক্ষপথে ২ টো থাকবে, তারপরের কক্ষপথে ৮ টা থাকবে, তারপরের কক্ষপথে ১ টা থাকবে। এবং ম্যাগনেসিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন আমরা কি পাবো? যে ১ম কক্ষপথে ২ টো, তারপর কক্ষপথে ৮ টা, তারপর কক্ষ ২ টো। তাহলে দেখো এই যে প্রত্যেকটা প্রত্যেকটা সোডিয়ামের ক্ষেত্রে বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে KLM, M কক্ষপথে কি হচ্ছে? একটা করে ইলেকট্রন বাড়ছে। তাই না? তাহলে দেখো আমাদের
এর দ্বারা কি হচ্ছে যে যখন আমরা সোডিয়ামের যখন আমরা ইয়েকে লিখছি, মানে পারমাণবিক গঠনকে লিখছি, তখন আমরা ইয়েতে কি করছি, সেন্টারে ১১ টা প্রোটন, তার চারপাশে ১ম কক্ষপথে ২ টো, তারপরের কক্ষপথে ৮ টা ইলেকট্রন এবং তারপরের কক্ষপথে এও ১ টা ইলেকট্রন। এটা ৮ টা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও তাই। কিন্তু সেন্টারে ১২ টা প্রোটন হয়ে গেছে। আর ১ম এ ২ টো, তারপর ৮ টা এবং এরপরে ২ টো। তাহলে একটা জিনিস দেখো যে যখন আমাদের এর ১১ টা প্রোটন ছিল, এর বাইরের কক্ষপথে ১ টা ইলেকট্রন ছিল। এর ১২ টা প্রোটন হয়ে গেছে, বাইরের কক্ষপথে ২ টো ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এবার একটা জিনিস ভাবো, যদি আমার এখানে ১১ টা প্রোটন থাকে, এ ১ টা ইলেকট্রন টানবে। এখানে যেহেতু ১২ টা প্রোটন হয়ে গেছে, এ তখন ২ টো ইলেকট্রন টানবে। তাহলে কি হবে? এখানে ইলেকট্রনের সংখ্যাও বাড়ছে, আবার মাঝে ভেতরে কিন্তু এই প্রোটন সংখ্যাও বাড়ছে। তাহলে এদের মধ্যে যে আমাদের কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল কার ক্ষেত্রে বেশি হবে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে অবশ্যই বেশি হবে। তাহলে এখানে কি হবে? কুলম্বীয় আকর্ষণ বলটা সেটা কার ক্ষেত্রে বেশি হবে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশি হবে, সোডিয়ামের ক্ষেত্রে কম হবে। তাহলে যত আমি এইভাবে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে সরে আসবো, এখানে কি হচ্ছে দেখো, আ প্রত্যেকটা পর্যায়ে আমার এইগুলো তো পর্যায়। পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে আসবো, একই কক্ষপথে ইলেকট্রনগুলো ঢুকতে থাকবে। কক্ষপথটা একই। মানে কে, এল, এম। এম কক্ষপথে কিন্তু পরপর ১ টা করে ইলেকট্রন বাড়তে থাকবে। সেন্টারে ১ টা করে ইলেকট্রন বাড়ছে। আবার এম কক্ষপথে সেন্টারে ১ টা করে প্রোটন বাড়ছে। আর এম কক্ষপথে ১ টা করে ইলেকট্রন বাড়ছে। তাহলে এদের মধ্যে কি হবে? যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো, এদের মধ্যেকার যে কুলম্বীয় আকর্ষণ বল, এটা কিন্তু ধীরে বৃদ্ধি পাবে। এবার যেহেতু আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, আমার এখানে আছে প্রোটন, এখানে আছে ইলেকট্রন, এদের মধ্যে যদি আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাহলে এদের মধ্যে দূরত্ব কমবে না বাড়বে? এদের মধ্যে দূরত্ব অবশ্যই কমবে। তাহলে ১ম এ ধরো এটা আমার নিউক্লিয়াস ছিল। এটা আমার নিউক্লিয়াস ছিল। এখান থেকে এইটা ছিল আমার ১ম মৌলটার অ্যাটমিক রেডিয়াস। কিন্তু তারপরে 2nd মৌলটার ক্ষেত্রে যখনই আমার প্রোটন সংখ্যা বেড়ে গেল আর ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, এদের মধ্যে অ্যাট্রাকশন বল বেড়ে গেল। তখন এরা একটু সামান্য কাছে চলে আসবে। তাই না? তাহলে এইভাবে কাছে আসার জন্য কি হবে? ধীরে ধীরে আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য কি হবে? এদের মধ্যেকার যে রেডিয়াস দূরত্বটা আস্তে কমতে থাকবে। আর দূরত্ব কমা মানে কি? রেডিয়াস কমা। তাহলে এটাই কিন্তু এখানে বলতে চেয়েছে। যে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তত কি হয়? আমাদের পর্যায় বরাবর কমতে থাকে। তার কারণটা কি? যেহেতু নিউক্লিয়ার চার্জটাও বাড়ছে, ইলেকট্রন ওই একই সেলের মধ্যে ঢুকছে এবং ইলেকট্রনগুলো কি হচ্ছে? নিউক্লিয়াসের দিকে একটু সামান্য সরে আসছে। ডিউ টু দ্য ইনক্রিজ অফ অ্যাট্রাকশন ফোর্স। এবার গ্রুপ বরাবর কি ঘটনা ঘটছে? না, যখনই আমরা একটা গ্রুপের থেকে উপর থেকে নিচে যাচ্ছি, তখন প্রতিটাতে একটা করে নতুন করে সেল বাড়ছে। যেমন হাইড্রোজেন, লেটস সে হাইড্রোজেন 1H1। তাহলে এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে যাই, তাহলে মাঝখানে থাকবে নিউক্লিয়াস। এর যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে ১ম এই কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন হয়ে গেল। তারপরে যদি আমি লিথিয়ামের ভাবতে যাই, লিথিয়াম কত? লিথিয়াম হচ্ছে ৩। তাহলে কক্ষপথে ২ টো, এল কক্ষপথে ১ টা। তারপরে যদি আমি সোডিয়ামের কথা ভাবতে যাই, তাহলে আমরা কি হবে? এটা ২ টো, এটা ৮ টা, এটা ১ টা। তাহলে দেখো, যত আমরা গ্রুপ বরাবর সিরিজ বরাবর উপর থেকে নিচে নামছি, তখন কি হচ্ছে? একটা করে নতুন ১ম এ শুধু কক্ষপথ ছিল। তারপরে এল কক্ষপথ, একটা নতুন কক্ষপথ ইন্ট্রোডিউস হলো। তারপরে আবার এম কক্ষপথ ইলেকট্রন ঢুকলো। তাহলে কি হচ্ছে? ১ম এ দেখো একটা কক্ষপথ। তারপরে ২ টো কক্ষপথ। তারপরে ৩ টে কক্ষপথ। তাহলে স্বাভাবিকভাবেই যখন একটা নতুন কক্ষপথ এখানে আসছে, তখন তার কি হবে? অ্যাটমিক রেডিয়াস অবশ্যই কমবে।
তাহলে উপর থেকে নিচের দিকে যেহেতু একটা করে নতুন কক্ষপথ এখানে ইন্ট্রোডিউস হচ্ছে, একটা ইলেকট্রন বাহ্যিক কক্ষের ইলেকট্রনটা নতুন কক্ষপথে এসে মিশছে, যুক্ত হচ্ছে। তার জন্য কি হচ্ছে এখানে কিন্তু ধীরে ধীরে রেডিয়াসটা বাড়ছে। তাহলে আমরা যখন গ্রুপ বরাবর উপর থেকে নিচে যাই, তখন কি হয় যে আমাদের যেটা পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস সেটা কিন্তু বাড়তে থাকে। তাহলে বোঝা গেল যে পিরিয়ড বরাবর পর্যায় বরাবর কেন হ্রাস পায় এবং শ্রেণী বরাবর উপর থেকে ডান দিকে গেলে উপর থেকে নিচে আসতে গেলে আমাদের কেন বৃদ্ধি পায়। ঠিক? এবার আসি নেক্সট প্রপার্টি, সেটা হচ্ছে আয়নিক রেডিয়াস। আয়নিক রেডিয়াসটা কি? আয়নিক রেডিয়াসটা আর কিছুই না, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস থেকে একটা আয়ন, মানে যদি ধরো আমার কি বলবো, সোডিয়াম আয়নের কথা ভাবি, সোডিয়াম আয়ন Na+ মানে কি হবে? সেটা হবে প্রথমে এই সেন্টারে ১১টা প্রোটন এবং তার চারপাশে প্রথম কক্ষপথে ২ টো, তারপরে কক্ষপথে তারপরে কক্ষপথে ৮ টা ইলেকট্রন ঘোরাফেরা করবে। কারণ Na+ মানে বাইরে থেকে আমি একটাকে বাদ দিয়ে দিয়েছি। বা ক্লোরিন 17 তাহলে এর কি হবে? এর এর নিউক্লিয়াসে থাকবে ১৭ টা প্রোটন এবং একে ঘিরে প্রথমে ২ টো, তারপরে ৮ টা এবং বাইরের কক্ষপথে ৮ টা। এইভাবে কিন্তু এর ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে। তাহলে এই যে একটা একটা ইলেকট্রন, মানে এর যে ক্যাটায়ন বা এই যে অ্যানায়ন, এদের মধ্যেকার মানে এই যে সেন্টারে আছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে এর বাইরের কক্ষের যে ডিসট্যান্স সেটা হবে এর আয়নিক রেডিয়াস। আর এর যে সেন্টার নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস থেকে যে বাহ্যিক কক্ষের বাইরের কক্ষের যে ডিসট্যান্স সেটা হবে এর আয়নিক রেডিয়াস। তাহলে এটাই হচ্ছে আমাদের আয়নিক রেডিয়াস। ক্যাটায়ন রেডিয়াস কোনটা? এটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রন যখন বা এক বা একাধিক যখন ইলেকট্রন আমরা লস করি, তখন হয়ে যায় ক্যাটায়ন। এবং এখানে কি হবে যে ইফেক্টিভ অ্যাট্রাকশন পার ইলেকট্রন কিন্তু বেড়ে যায় এবং এর জন্য ব্যাসার্ধটা একটু সামান্য কমে যায়। আর অ্যানায়নিক রেডিয়াস কি? আয়নিক ব্যাসার্ধ, এখানে ইলেকট্রন গেইন হয়। আর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হওয়ার জন্য এর একটু রেডিয়াসটা বেড়ে যায়। কিরকম? ধরো এখানে প্রথমে ছিল ৭ টা ক্লোরিনের ক্ষেত্রে। তারপরে একে এই ক্লোরিন মাইনাস হওয়ার জন্য ৮ টা আনতে হলো। তাহলে এই ৮ টার জন্য এই যে এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা, এরা তো পরস্পরকে রিপালশন করবে। এরা তো পরস্পরকে বিকর্ষণ করবে। কারণ এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ। তাহলে এই যে পারস্পরিক মধ্যেকার একই কক্ষপথে থাকার দরুন এদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করবে, সেই বিকর্ষণ বলের জন্য এরা পরস্পর থেকে দূরে থাকতে চাইবে। তাহলে এই জন্য কিন্তু এদের রেডিয়াসটা সামান্য একটু বেড়ে যায়। ঠিক আছে? এবার তাহলে যদি আমরা আয়নিক রেডিয়াস এবং মানে ক্যাটায়নিক রেডিয়াস, অ্যানায়নিক রেডিয়াস এবং নরমাল মানে একটা নিউট্রাল অ্যাটমের অ্যাটমিক রেডিয়াসকে যদি আমরা একটা করতে চাই, যে তুলনামূলক আলোচনা করতে চাই, তাহলে সেটা কি দেখতে পাবো? না সবচেয়ে বড় হয় সেটা হচ্ছে অ্যানায়নিক রেডিয়াস। অ্যানায়নিক রেডিয়াসটা সবচেয়ে বড় হয়। তারপরে হয় অ্যাটমিক রেডিয়াস, তারপরে হয় ক্যাটায়নিক রেডিয়াস। তাহলে এটা হচ্ছে এদের ক্রম। যে সবচেয়ে বেশি কার হবে, কার ব্যাসার্ধ সবচেয়ে বেশি সেটা অ্যানায়নিক রেডিয়াস, তারপরে হবে অ্যাটমিক রেডিয়াস এবং তারপরে হবে ক্যাটায়নিক রেডিয়াস। তাহলে এটা গেল আয়নিক রেডিয়াস। এবার আসি আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন শক্তি বলতে কি বোঝায়? আ ধরো আমাদের আ একটা যেকোনো যেকোনো একটা অ্যাটম আছে। সেই অ্যাটমটাকে ১ম এ কি করতে হবে? ধরো এরকম একটা অনেকগুলো অ্যাটম আছে। ঠিক আছে? একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো অ্যাটম আছে। এবার এই কন্টেনারের মধ্যে এতগুলো অ্যাটম থাকা সত্ত্বেও আমাকে কি করতে হবে? ১ম এ এখান থেকে যেকোনো একটাকে আইসোলেট করতে হবে। ধরো এটাকে আইসোলেট করলাম। আমি একটা অন্য আলাদা জায়গা থেকে শুধুমাত্র একটা অ্যাটমকে নিলাম। এবার
সেই অ্যাটমটা যখন নেব আর পাশাপাশি আর কোনো অ্যাটম নেই। তার মানে এর এর উপরে বাহ্যিক কোনো আর কিন্তু এক্সট্রা করে কোনো বল কাজ করছে না। তাহলে বাহ্যিক কোনো এক্সটার্নাল ফোর্স এর অভাবে যখন আমরা থাকবে না, তখন কি করব? যদি আমার এর বহিস্থ কক্ষের একটা ইলেকট্রনকে বার করতে হয়। ফর এক্সাম্পল সোডিয়াম, ফর এক্সাম্পল সোডিয়াম। সোডিয়ামের সেন্টার ২ টো, ৩ টে। এই যে ২ টো, ১ টা। তাহলে এই যে এর বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে ১ টা। এবার আমি যদি একটা ইন্ডিভিজুয়াল সোডিয়াম অ্যাটম কিনি এবং এই সোডিয়াম অ্যাটমটাকে বলছি, এক্সাইট করছি এবং একে একটা সামান্য পরিমাণ এনার্জি দেব। যে সামান্য পরিমাণ এনার্জি দিলে এই ইলেকট্রনটা জাস্ট এর এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। প্রথমে আমি কি করছি? এই সোডিয়াম অ্যাটমটাকে আইসোলেট করছি। এবার এই আইসোলেট করার পরে আমি এই সোডিয়াম অ্যাটমের বাইরের যে ইলেকট্রনটা আছে, একদম বাইরের কক্ষপথে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে ন্যূনতম সামান্য পরিমাণে একটু এনার্জি দিচ্ছি। তাহলে যে ন্যূনতম এনার্জি দিলে এই বেটা ইলেকট্রন জাস্ট এই কক্ষপথ থেকে বেরিয়ে আসবে এবং একে সোডিয়ামটাকে সোডিয়াম প্লাসে রূপান্তরিত করে দেবে। এটাকে আমরা বলছি আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন এনার্জি। চলো তাহলে আমাদের এবারে লেখার খাতায় কি লেখা আছে? যে মিনিমাম এনার্জি টু রিমুভ দ্য মোস্ট লুজলি বাউন্ড ইলেকট্রন ফ্রম অ্যান আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম ইন গ্যাসিয়াস স্টেট। মানে ভূমিস্তরের বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনকে অপসারণ নিয়ত শক্তি। মানে আমাকে প্রথমে ওকে গ্যাসিয়াস স্টেটে করতে হবে। তারপর ওখান থেকে ওকে একটা সিঙ্গেল অ্যাটম নিতে হবে। দিয়ে সিঙ্গেল অ্যাটম নেওয়ার পরে সেই অ্যাটমের বাহ্যিক কক্ষপথের ইলেকট্রনকে আমাকে এনার্জি দিতে হবে। সেই এনার্জি নেওয়ার পরে যদি ওই ইলেকট্রনটা যে ন্যূনতম এনার্জি দিলে ওই ইলেকট্রন জাস্ট ওর ভ্যালেন্স ইলেকট্রন থেকে বেরিয়ে চলে আসবে, সেটাই হচ্ছে আমাদের আয়োনাইজেশন এনার্জি। এর একক কি? এর একক হচ্ছে কিলো জুল পার মোল বা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে? এবার এর হচ্ছে তোমার পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কি ঘটনা ঘটে। আমরা জানি, দাঁড়াও লিখিয়ে দেই, পর্যায় বরাবর কি যেন ছিল? আয়োনাইজেশন পোটেনশিয়াল আইপি। পর্যায় বরাবর আইপি। দেখো, আমরা যেহেতু জানি যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? ব্যাসার্ধ কমে। ব্যাসার্ধ কমে। ব্যাসার্ধ কমে এবং এদের মধ্যে যে আকর্ষণ বলটা বাড়ে, আকর্ষণ বল বাড়ে। তাহলে যেহেতু আকর্ষণ বল বাড়ছে, তার মানে ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস আর এটা হচ্ছে আমাদের বাহ্যিক কক্ষের একটা ছোট্ট ইলেকট্রন। তাহলে এই বাহ্যিক কক্ষের ছোট্ট ইলেকট্রনের সাথে যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাহলে আমাকে এখান থেকে এই বেটাকে এখান থেকে বার করতে গেলে আমাকে শক্তি বেশি দিতে হবে না কম দিতে হবে? অবশ্যই তুলনামূলক বেশি লাগবে। তাহলে যত এই নিউক্লিয়াসের সাথে যত আমার এর আকর্ষণ বলটা যত বেশি হবে, আমাকে তত বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তাহলে পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, আকর্ষণ বল বৃদ্ধি হওয়ার জন্য আমাকে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি কিন্তু ততই বেশি দিতে হবে। তাহলে এটা কি হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে। এবার শ্রেণী বরাবর কি হবে? আমরা শ্রেণী বরাবর উপর থেকে যাব নিচে। রাইট? এবার এখানে কি হচ্ছে? একটা করে নতুন কক্ষপথ আসছে। নতুন কক্ষপথ আসার জন্যে ওই যে কি হচ্ছে? ধীরে, ধীরে দূরত্বটা বাড়ছে। দূরত্ব বাড়ছে। যত দূরত্ব বাড়বে আকর্ষণ বল কমবে না বাড়বে? আকর্ষণ বল
কমবে। এবার ধরো এখানে আমার একটা নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস থেকে এটা একটা ইলেকট্রন বাবাজি। এই ইলেকট্রন বাবাজি যখন যদি এই অবস্থা থাকে তা আবার যদি এটা নিউক্লিয়াস হয়, এই ইলেকট্রন যদি এখানে থাকে, তাহলে তোমরাই ভেবে বলো যে এই ইলেকট্রনটাকে বার করতে বেশি শক্তি খরচ হবে নাকি এই ইলেকট্রনটাকে? অবশ্যই এই ইলেকট্রনটাকে বেশি শক্তি লাগবে। কারণ এই তো কাছে আছে। আর দূরে গেলে যত দূরে হবে তা কি? তাকে এখান থেকে বার করা সহজ হবে। তাহলে যত পর্যায় বরাবর উপর থেকে নিচে যাওয়া যায়, উপর থেকে নিচে গেলে আমাদের আইপি আয়নাইজেশন পোটেনশিয়াল কি হয়? কমতে থাকে, কমতে থাকে। ঠিক? তাহলে কি হলো এখানে? যে পিরিয়ড বরাবর, পর্যায় বরাবর বৃদ্ধি পায়। যত বাম থেকে ডান দিকে যাব তত বৃদ্ধি পাবে। আর ডাউন দ্য গ্রুপ মানে উপর থেকে নিচে গেলে সাধারণত হ্রাস পায়। তাহলে লিখে দিই, পর্যায় এইদিকে গেলে বৃদ্ধি আর শ্রেণী বরাবর এদিকে গেলে হ্রাস। তাহলে এটা হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল। এবার আসি নেক্সট কি আছে, কি ধর্ম আছে? নেক্সট ধর্মটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এই জিনিসটা কি? না, একইভাবে একটা গ্যাস আছে, যেমন ধরো আমি ধরছি ক্লোরিন, ক্লোরিন গ্যাস আছে। এবার এই ক্লোরিন গ্যাস একটা আমি সিঙ্গেল ক্লোরিন অ্যাটমকে নিয়েছি, নিয়েছি। এবার এ হচ্ছে একটা সিঙ্গেল ক্লোরিন অ্যাটম, সিঙ্গেল ক্লোরিন অ্যাটম। এবার একে কি করতে হবে আমাকে, যে একটা ইলেকট্রন দিতে হবে। তাহলে সে একটা ইলেকট্রন দেওয়ার জন্য যে পরিমাণ এনার্জি দরকার সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। যেমন ইলেকট্রন এনার্জি চার্জ when an isolated gaseous neutral atoms gains an electron to form gaseous anion। ঠিক আছে? যে বিচ্ছিন্ন গ্যাসীয় নিরপেক্ষ পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হলে যে শক্তির পরিবর্তন হয় সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। এবার এটা কি হয়, যে ধরো এবার হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। পর্যায় বরাবর আমরা বাম থেকে ডানে যাচ্ছি। এবার এই বাম থেকে যখন ডানে যাচ্ছি আমাদের কি হচ্ছে, ইলেকট্রনের এই আমাদের নিউক্লিয়াসের সাথে কি হচ্ছে, বাইরের কক্ষপথের ইলেকট্রন তাদের আকর্ষণ বল বাড়ছে। তাহলে যেহেতু বাইরের কক্ষের আকর্ষণ বল বৃদ্ধি পেলে কি হবে, যে ওই বাইরের কক্ষপথে একটা ইলেকট্রনকে যদি আমি ঢোকাতে চাই তাহলে কি হবে, ও সহজে ওখানে বসে যেতে পারবে। কারণ ওর তো আকর্ষণ বল অলরেডি ও চাইছে যে আমার কাছে ইলেকট্রন আসুক, ওই ইলেকট্রনটাকে আসুক। তাহলে আমি ওখানে আকর্ষণ বল যত বাড়বে তত কি হবে, আমাদের ইলেকট্রনটা তত সহজে ঢুকবে। তাহলে এখানে হচ্ছে পর্যায় বরাবর কত বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু বাড়ে। আর শ্রেণী বরাবর কি হয়? না, শ্রেণী বরাবর যত উপর থেকে নিচে যাওয়া যায় তত কি হয়? আকর্ষণ বল কমে। এবার আকর্ষণ বল যত কমবে তত ও কি চাইবে, মানে ওই নিউক্লিয়াসটাকে চাইবে যে আমি আর ইলেকট্রন কিনি? ইলেকট্রনের ইচ্ছে থাকবে? ইচ্ছা থাকবে না। তাহলে যত উপর থেকে নিচে যাব তত আমার কি হবে, ইলেকট্রন আসক্তি কমবে, আসক্তি কমবে।
তাহলে এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির মেইন ফান্ডা, রাইট? এবার এখানে স্টার দিয়ে একটা ছোট্ট পয়েন্ট লিখে রাখবে যে ক্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি। ক্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি। মানে হচ্ছে ক্লোরিন এ কি করতে পারে, এর যে ইলেকট্রনের যে আসক্তি, এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। তাহলে আরেকবার দেখে নিই ছোট্ট করে জিনিসটা যে পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তত কি হবে? বৃদ্ধি পাবে। আর যত আমরা উপর থেকে নিচে যাব গ্রুপ বরাবর তত হ্রাস পাবে, রাইট? তাহলে এটা গেল ইলেকট্রন অ্যাফিনিটি। এরপর কি আছে? এরপরে আছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? একটা উদাহরণ হিসেবে জানা যাক। আমরা অলরেডি কিন্তু কেমিক্যাল বন্ডিং পড়ে নিয়েছি। সেই কেমিক্যাল বন্ডিং এ ধরো যখন আমাদের সমযোজী বন্ধন গঠন হয়, একটা পরমাণু ধরে নিলাম হাইড্রোজেন এবং ক্লোরিন। এ কি করে হাইড্রোজেন এবং ক্লোরিন তাদের যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন, সেই বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো কিন্তু দুজনেই শেয়ার করে, তাই না? কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। কি ক্যাচ? না, ক্লোরিন তার বাবু বলবে যে আমার ইলেকট্রনের প্রতি খিদেটা একটু বেশি। ঠিক আছে? তাহলে এদের শেয়ার করার কথা ছিল 50-50, কথা ছিল। কিন্তু যেহেতু ক্লোরিনের খিদে বেশি এবং ক্লোরিনের গায়ের জোরও বেশি, তাহলে এ কি বলবে যে नहीं नहीं नहीं, हम इसको ज़्यादा लेंगे, हम ইলেকট্রন বাবুয়া को ज़्यादा लेंगे। তাহলে ক্লোরিন বলবে যে ইলেকট্রন আমার কাছে বেশি আসুক। তাহলে 50 না হয়ে ধরো 30:70 হয়ে গেল। এটা কথার কথা বলছি। তাহলে এই যে ইলেকট্রন জোড়টা আছে যেটা সমানভাবে ব্যবহার করার কথা, সেটা কিন্তু সমানভাবে ব্যবহার না হয়ে এই ক্লোরিনের দিকে এক এ ক্লোরিন কি করলো? নিজের দিকে পুরো ইলেকট্রন জোড়টাকে টেনে নিল যে, "না আমি এর সুবিধা বেশি ব্যবহার করব।" তাহলে আমাদের ছবিটা কিরকম হবে বলো তো? হাইড্রোজেন এবং ক্লোরিন এইরকম একটা এইরকম একটা ডাম্বেল আকারে কিন্তু জিনিসটা দেখা যাবে। তাহলে এই যে ব্যাপারটা ইলেকট্রন জোড়টা ক্লোরিনের দিকে একটু টানা হয়ে চলে গেল। তাই না? তাহলে এই যে একটা ইলেকট্রন জোড়ে থাকা ইলেকট্রনগুলোকে নিজের দিকে যে টেনে নেওয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি। রাইট? Tendency of an atom in a molecule to attract the shared electron pair. অণুতে যৌগ ইলেকট্রন যুগলকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা, সেটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক? এবার এই যে ইলেকট্রোনেগেটিভিটি কে আমরা কিভাবে দেখব? মানে এই যে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কি হয়? না, যেহেতু আ কি বলবো? এটা হচ্ছে তোমার পর্যায় বরাবর যেহেতু নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বল বৃদ্ধি পায়, তাহলে ওই যে যেহেতু অ্যাট্রাকশন বল বৃদ্ধি পাচ্ছে, তাহলে ও কি চাইবে যে, যে ইলেকট্রন জোড়টা যে যৌগের মধ্যে যে ইলেকট্রন জোড়টাকে নিয়ে আমি আছি, আমি একটু আমার দিকে বেশি টেনে নেব। তাহলে ওইজন্যে কি হয় যে যত আমরা বাম থেকে ডানে যাই, তত আমাদের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। আর যত আমরা উপর থেকে নিচে যাব, তত ইলেকট্রোনেগেটিভিটি হ্রাস পায়। তার কারণ হচ্ছে প্রথম কথা অ্যাটমিক সাইজ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটা ফ্যাক্টর এখানে যুক্ত হয়, সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট কি? না, ধরো এখানে একটা আমার নিউক্লিয়াস আছে। ঠিক আছে? এখানে হচ্ছে এটা আমার নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসকে ঘিরে ১ম কক্ষপথে ইলেকট্রন রইল, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন রইল। এটা ধরো ৩ টে কক্ষপথ আছে এবং এখানে প্রত্যেকটাতে একদম ফুল ৮ টা করে ইলেকট্রন আছে। ৮ টা করে ইলেকট্রন আছে এবং এখানে আছে ধরো ২ টো ইলেকট্রন। আর এর পরেরটাতে আরেকটা নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াসকে ঘিরে ১ম এ ১ টা, ২ টো, ৩ টে, ৪ টা কক্ষপথ এবং প্রতিটাতে ধরো ফুল
এই ভেতরের কক্ষপথগুলোতে একদম ভর্তি, ভর্তি ৮ টা করে ইলেকট্রন আছে এবং বাইরের কক্ষপথ ২ টো আছে। এবার এই যেহেতু এখানে এই ভেতরে সম্পূর্ণভাবে ৮ টা করে বা সম্পূর্ণ ভর্তি অবস্থায় ইলেকট্রন আছে, তাহলে এরা কি করবে? এই যে নিউক্লিয়াস থেকে এই বাইরের কক্ষপথে ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মধ্যে একটা যেন পর্দার মতো কাজ করবে। ঠিক আছে? আ একটা বাস্তবিক উদাহরণ দিলে ভালো হয়। যেমন ধরো, তোমার এখানে আ তুমি এখানে একটা টর্চ জ্বেলেছ। ঠিক আছে? এবার তুমি ওই টর্চের আলোতে এখানে একটা কিছু রেখেছো এবং সেই বস্তুটাকে তুমি দেখছো। তাহলে যখন তোমার মাঝখানে কোনো কিছু দাওনি, জাস্ট টর্চের আলোটা সোজা এসে এখানে পড়ছে এবং এখান থেকে তোমার চোখে এসে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে তোমার ধরো চোখ। তাহলে এই বস্তুটাকে তুমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছ। এবার তুমি এখানে কি করলে? আ অল্প আ কি একটা খসখসে তুমি ঘষা কাঁচ এর মাঝখানে রেখে দিলে। অল্প সামান্য ঘষা কাঁচ। তাহলে এইখানে যদি তুমি ঘষা কাঁচ রেখে দাও, তাহলে তুমি যখন পরে এই বস্তুটাকে দেখবে আর অতটা স্বচ্ছ দেখতে পাবে কি? দেখতে পাবে না। তার কারণ কি? এই যে মাঝখানে এই ঘষা কাঁচটা এ কি করছে? এই যে আলোটা আসছে, সেই আলোটা আসার মধ্যে একটা ব্যারিয়ার বা একটা বাধা সৃষ্টি করছে। একে শিল্ড করে দিচ্ছে, আটকে দিচ্ছে কিছুটা। তাহলে সেই যেহেতু আটকে দেয়, এবার তাহলে তুমি কম দেখতে, আবার যদি আমি এখানে আরেকটা রাখি, এরকম ঘষা কাঁচ, তখন দেখতে হবে আলো আসার পরিমাণটা আরো কমে গেল। আবার যদি আমি এখানে আরেকটা ঘষা কাঁচ রাখি, তখন মানে একটু আলো আসার পরিমাণটা আরো কমে গেল। তাহলে যত এরকমভাবে ঘষা কাঁচ বাড়াবো, তত এই যে এই বস্তুর উপর আলো পড়ার পরিমাণটা ততটাই আস্তে, আস্তে কমতে থাকবে। সিমিলারলি এখানে কিন্তু সেম ঘটনা ঘটে। যত আমরা কক্ষপথ একটা করে বাড়াবো এবং ভিতরের কক্ষপথে সম্পূর্ণ ইলেকট্রন ভর্তি থাকবে, তবেই তো একটা নতুন কক্ষপথ আসবে। তাহলে এই যখন এই সম্পূর্ণ কক্ষপথগুলো আস্তে ভর্তি হতে থাকবে, তত কি হয় যে এইভাবে যেন একটা করে শিল্ড বা একটা করে ঘষা কাঁচের মতো কিছু একটা জিনিস ওখানে বসছে এবং সে কি করছে, এখান থেকে নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রন পর্যন্ত যে আকর্ষণ বলটা যতটা স্ট্রং হওয়ার কথা, ততটা স্ট্রং কিন্তু ও করতে দিচ্ছে না। তাহলে এটাই হচ্ছে যে শিল্ডিং ইফেক্ট। তাহলে এই শিল্ডিং ইফেক্ট বাড়ার জন্য কি হয়? যে যত আমরা শ্রেণী বরাবর বা গ্রুপ বরাবর উপর থেকে নিচে আসি, তত আমাদের কি হয়? এর আ অ্যাট্রাকশন ফোর্সটা কমে এবং অ্যাট্রাকশন ফোর্সটা কমার জন্য কিন্তু ইলেক্ট্রোনেগেটিভিটিও কমে। এবার আমাদের একটা বিখ্যাত যেটা ওয়ান লাইনার মুখস্থ রেখে দিতে হয়। এটা কিন্তু মানে সবচেয়ে ভালো হয় যদি আমরা মনে রেখে দিই, তাহলে সবচেয়ে ভালো। কারণ এটা ডাইরেক্টলি পরীক্ষাতে আসে। যে বলে দেবে যে ৪ টা যেকোনো এই ৪ টা প্রধানত এই ৪ টাই দেয়। যে এই ৪ টা মৌল বলে দেবে। এই ৪ টা মৌলের মধ্যে বলো তোমরা ইলেক্ট্রোনেগেটিভ অর্ডার বা ইলেক্ট্রোনেগেটিভিটির ক্রম কি হবে? সেটা হচ্ছে ১ম এ হবে ফ্লোরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। এটা কিন্তু ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। হুম? আর কিছু রয়ে গেল কি? আচ্ছা, এখানে আ পার্লিং স্কেল বলে একজন বিজ্ঞানী একটা স্কেল আবিষ্কার করেছিলেন। সেখানে উনি বলছেন যে ফ্লোরিন, ফ্লোরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আর এই যে ইলেকট্রন আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, এদের সাথে কি সম্পর্ক রয়েছে? যত আমার আয়োনাইজেশন এনার্জি বাড়বে এবং ইলেকট্রন অ্যাফিনিটি যত বাড়বে, সেটা কিন্তু আমাদের কি হয়? তত বেশি পরিমাণ ইলেকট্রোনেগেটিভিটি বাড়াবে। ঠিক? মানে যে মৌলের ইলেকট্রন অ্যাফিনিটি এবং আ আয়োনাইজেশন যত বেশি, তার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির পরিমাণও তত বেশি। এবার আসি ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্স অ্যান্ড বন্ড টাইপ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এবং বিভিন্ন বন্ধনীতে তড়িৎ ঋণাত্মকতা কিভাবে কাজ করে। ঠিক আছে? প্রথমে হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। যে যেখানে হচ্ছে তোমার যে সমস্ত কোভ্যালেন্ট বন্ড যারা নন পোলার, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হবে যে এদের যে ইলেকট্রোনেগেটিভিটির পরিমাণ সেটা কিন্তু 0। মানে এদের মধ্যে না কোনো ইলেকট্রনটাই কিন্তু এদিকে আসবে না। যেমন ধরো উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ধরো দুটো সমপরিমাণ পরমাণু মানে একই মৌলের পরমাণু। তারা যদি অণু গঠন করে,
তাহলে এদের মধ্যে কি হবে? এদের মধ্যে যে ইলেকট্রন জোড়টা থাকার কথা সে কিন্তু মাঝেই থাকবে। তাহলে না এদিকে আসবে না এদিকে আসবে। তাহলে এইজন্য এটা কি হচ্ছে যে অ্যাপোলার সমযোজী। আবার আ যে সমস্ত পরমাণুগুলোর গঠন টেট্রাহেড্রাল। যেমন ধরো CH4 এদের ক্ষেত্রে কি হয়? এরা এরা কি করে যে প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে এমনভাবে এইগুলো অবস্থান করে যাতে এর মানে কি বলবো? আ যা যাতে এর ইফেক্টিভ ঋণাত্মকত্ব ও ঋণাত্মকতা কিন্তু 0 হয়ে যায়। ইফেক্টিভনেস কিন্তু 0। এদের সিঙ্গেল বন্ডে থাকছে, এদিকে যাবে, এদিকে যাবে ঠিক আছে। কিন্তু যখনই এগুলোকে প্রত্যেকগুলোকে যোগ করে আমরা দেখব, নিট ফল কিন্তু 0। তাহলে এরা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট বন্ড। এরপরে আছে পোলার কোভ্যালেন্ট বন্ড যাদের মান হচ্ছে 1.7 এর চেয়ে কম তাদেরকে আমরা বলছি পোলার কোভ্যালেন্ট বন্ড। আর যাদের মান 1.7 এর চেয়ে বেশি তাদের প্রধানত হচ্ছে আয়নিক যৌগ বলছি। যেমন কিরকম HCl, NaCl। HCl হচ্ছে পোলার কোভ্যালেন্ট আর যাদের ক্ষেত্রে লার্জ এই এর মানটা বেশি হবে তাদের ক্ষেত্রে কি বলছি আমরা আয়নিক বন্ধন দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এবং বন্ধনগুলোর মধ্যে কিভাবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখা যায়। এবার আসি আরেকটা ইম্পোর্টেন্ট রিলেশনশিপ সেটা হচ্ছে কি দ্য ডায়াগোনাল রিলেশনশিপ। সেটা কি? সেটা হচ্ছে যে এটা দেখা যায় বিশেষত আমাদের ২য় এবং ৩য় পিরিয়ডে। 2nd এবং 3rd পিরিয়ড। 2nd আর 3rd এই দুটো পিরিয়ডের অ্যাটমগুলোর মধ্যে হ্যাঁ, এই দুটো পিরিয়ডের মধ্যে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর মধ্যে আমাদের কিন্তু কোনাকুনি বরাবর একটা কর্ণ সম্পর্ক দেখতে পাই। ঠিক? যেমন কি? যেমন হচ্ছে লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম, বোরনের সঙ্গে সিলিকন। এরা কিন্তু কি হয় প্রধানত কিন্তু আ ডায়াগোনাল কর্ণ সম্পর্ক দেখায়। এবার তার কারণ কি? তার কারণ হচ্ছে এদের আয়নিকের আকার অনেকটা একই রকম। এদের চার্জ টু রেডিয়াস রেশিও একই রকম এবং পোলারাইজিং পাওয়ার এবং ইলেক্ট্রোনেগেটিভিটি প্রায় এগুলো সমান থাকার জন্য বা প্রায় কাছাকাছি থাকার জন্য এদের মধ্যে কিন্তু এই ডায়াগোনাল রিলেশনশিপ দেখা যায়। ঠিক? আ ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেহেতু পরীক্ষাতে অনলাইন হিসেবে প্রশ্ন নেবে তাহলে কিন্তু এই যে লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম আর বোরন, সিলিকন এটা কিন্তু আমাদের মনে রাখতে পারলে খুব সুবিধা হয়। তখন আমাদেরকে ভাবতে হবে না যে কোনটা কোথায় আছে বসে বুঝতে হবে না। তো সবচেয়ে ভালো এগুলো একটু মেমোরাইজ করে নেওয়া। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন। আর মোটামুটি এই ৩ টে পেয়ারের থেকে কিন্তু প্রশ্ন বেশিরভাগ সময় চলে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগোনাল রিলেশনশিপ বা কর্ণ সম্পর্ক। এবার আসি মেটালিক ক্যারেক্টার। এটাও একটা অন্যতম ইম্পোর্টেন্ট পিরিয়ডিক প্রপার্টিজ। এবার এই মেটালিক ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি? মেটালিক ক্যারেক্টার বলতে বুঝি না আমাদের একটা ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হওয়ার প্রবণতা। যেকোনো একটা অ্যাটম আছে, ধরো একটা নিউক্লিয়াস আছে এবং এর চারপাশে ইলেকট্রন মহল আছে। এবার এই ইলেকট্রন মহলের বাইরের কক্ষপথ থেকে একটা যে ইলেকট্রন বেরিয়ে যাবে এবং এই ইলেকট্রন বেরিয়ে গিয়ে একে যে ক্যাটায়নে রূপান্তরিত করবে, এই যে প্রপার্টিটা এটাকেই বলা হচ্ছে যে মেটালিক প্রপার্টি। ঠিক আছে? এবার এই মেটালিক ক্যারেক্টার যদি আমরা পিরিয়ড বরাবর দেখতে যাই, শ্রেণী বরাবর দেখতে যাই, এই পিরিয়ড বলছি পর্যায় বরাবর। পর্যায় বরাবর। এই পর্যায় বরাবর যদি আমরা মেটালিক ক্যারেক্টারটা দেখতে যাই তাহলে দেখতে পাবো কি যে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত এই ইলেকট্রন বর্জন করার যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ডিউ টু দ্য ইনক্রিজড অ্যামাউন্ট অফ অ্যাট্রাকশন। যত আমাদের অ্যাট্রাকশন বৃদ্ধি হবে তত কি বলবো ও কি চাইবে ইলেকট্রনকে ছেড়ে দিতে? ইলেকট্রনকে ছেড়ে দিতে চাইবে না। আর তাহলে যত আমাদের কষ্ট করে ইলেকট্রনটা বার করতে হবে তত আমরা কি বলবো যে মেটালিক ক্যারেক্টার ওর মধ্যে ডেভেলপ হচ্ছে না। তত মেটালিক ক্যারেক্টারটা কমছে। তাহলে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত আমাদের হ্রাস পেতে থাকবে। আর
শ্রেণী বরাবর কি হবে? না যত আমরা উপর থেকে নিচের দিকে যাব, যত আমরা কি করব? উপর থেকে নিচের দিকে যাব, তত আমরা কি দেখতে পাবো? না যেহেতু এর মধ্যে নতুন করে একটা আ ইয়ে আপ ইয়ে আসছে, কি বলে? নতুন করে একটা আমাদের কক্ষপথ আসছে। তাহলে সেই কক্ষপথ আসার জন্য কি হচ্ছে না, এ মধ্যে যে ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন বলটা, সেই অ্যাট্রাকশন বলটা কমছে। অ্যাট্রাকশন বলটা কমলে কি হবে? একে সহজে এখান থেকে বার করা যাবে। বাইরের কক্ষপথ থেকে সহজে বার করতে পারবো। তাহলে যত আমরা বাইরের কক্ষপথ থেকে সহজে বার করতে পারবো, তত আমরা কি বলব? যে শনি বরাবর এখানে বৃদ্ধি পাবে। তাহলে এটাই গেল আমাদের মেটালিক ক্যারেক্টার, এবং এখানে একটা ওয়ান লাইনের ইনফরমেশন যে সিজিএম ইজ কমনলি রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট মেটালিক স্টেবল এলিমেন্ট ইন স্কুল লেভেল, দরকার নেই। মোস্ট মেটালিক স্টেবল এলিমেন্ট সেটা কে? সেটা হচ্ছে সিজিএম। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনের। তাহলে বলে দিলাম যে মেটালিক ক্যারেক্টার যত বাম দিক থেকে ডান দিকে যত বাড়তে থাকে, এই কমতে থাকে, এবং যত উপর থেকে নিচে যাওয়া যায় তত কিন্তু আমাদের বাড়তে থাকে। এবার আসি নন মেটালিক ক্যারেক্টার। নন মেটালিক ক্যারেক্টার কি? না সেটা তোমার হচ্ছে যে টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন অ্যান্ড ফর্ম অ্যানায়ন। ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন যে গঠনের প্রবণতা, সেটাই হচ্ছে আমাদের কি বলবো, নন মেটালিক ক্যারেক্টারিস্টিক্স বা অধাতম ধর্ম। এবার দেখো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করার ক্ষমতা। তাহলে আমরা এই পর্যায় বরাবর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তত কি হচ্ছে? আকর্ষণ বল বাড়ছে নিউক্লিয়াস মনে, আর যত আমাদের আকর্ষণ বল বাড়বে তত কি চাইবে? যে আমি ইলেকট্রনকে গ্রহণ করব। তাহলে ইলেকট্রনকে গ্রহণ করে অ্যানায়ন তৈরি করার ক্ষমতা যত আমরা বাম দিক থেকে ডান দিকে তত বাড়তে থাকবে। তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যেতে গেলে বৃদ্ধি হবে। আর সিমিলারলি মানে উল্টা মেটালিক ক্যারেক্টার যা পড়েছিলাম তার উল্টা হবে। যে যেহেতু আমরা উপর থেকে নিচে গেলে রেডিয়াস বাড়ছে, অ্যাট্রাকশন কমছে, কমলে কি হবে? অ্যাট্রাকশন কমলে কি হবে? ও কি সহজে ইলেকট্রন আকর্ষণ করতে চাইবে না কমাতে চাইবে? আকর্ষণ করতে চাইবে না। তাহলে যত নিচের দিকে যত তত কিন্তু আমাদের হ্রাস পাবে। মেটালিক ক্যারেক্টার কি ছিল? মেটালিক ক্যারেক্টার বৃদ্ধি পেত। কিন্তু এখানে যেহেতু আমরা অধাতব ধর্ম বা নন মেটালিক ক্যারেক্টার বলছি, তত কিন্তু যত উপর থেকে নিচে যাবে তত কিন্তু আমাদের হ্রাস পাবে। ঠিক? এরপরে ইম্পোর্টেন্ট ফ্যাক্ট কি? যে ফ্লুরিন শোজ দ্য হাইয়েস্ট নন মেটালিক ক্যারেক্টার। ফ্লুরিন কিন্তু আমাদের সবচেয়ে যে অধাতব ধর্ম সেটা কিন্তু এ শো করে, কারণ এ খুব সহজে অ্যানায়নে রূপান্তরিত হতে পারে। তাহলে এই গেল মোটামুটি আমাদের যে পিরিয়ডিক প্রপার্টি সেইগুলো। এবার একটা সামারি টেবিল মনে রাখার সুবিধার জন্য একটা ছবি, সামারি টেবিল। দেখো অ্যাটমিক রেডিয়াস যত উপর থেকে নিচে আছে তত কিন্তু বাড়ছে। আর এই দিক থেকে এদিকে গেলে বাড়ছে, তার মানে কমছে। উল্টোভাবে লেখা আছে যে ডান দিক থেকে বাম দিকে গেলে অ্যাটমিক রেডিয়াস বাড়বে। ঠিক? আয়নাইজেশন এনার্জি যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত কিন্তু আমাদের আয়নাইজেশন এনার্জি বাড়ছে, আর যত নিচ থেকে উপরে যাব তত কিন্তু বাড়ছে, মানে উপর থেকে নিচে গেলে কমবে। ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রনের প্রতি আসক্তি নিচ থেকে উপরে গেলে বাড়ে। মানে যেহেতু অ্যাট্রাকশন বাড়লেই আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি বা আসক্তি বাড়বে। তাই না? ইলেকট্রন অ্যাফিনিটি যত বাম দিক থেকে ডান দিকে যাবে তত আকর্ষণ বল বাড়ছে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে। নন মেটালিক ক্যারেক্টার বাম দিক থেকে ডান দিকে যাব আকর্ষণ বাড়বে, এনায়ন হওয়ার প্রবণতা বাড়বে, নন মেটালিক ক্যারেক্টার বাড়বে। মেটালিক ক্যারেক্টার বাম দিক থেকে ডান দিকে যাব আকর্ষণ বল বাড়বে, মেটালিক ক্যারেক্টার কমবে। তাহলে উল্টো দিকটা সত্য, যে বাম দিক থেকে ডান দিকে যাব মেটালিক ক্যারেক্টার বাড়বে। এই ডান দিক থেকে বাম দিকে এলে তবে মেটালিক ক্যারেক্টার বাড়বে। তাহলে এটা দেখো, তাহলে মেন গল্পটা কি? যে এই সমস্ত যে ব্যাপার-স্যাপারগুলো সেগুলো মেইনলি কিসের উপর নির্ভর করছে? মেইনলি নির্ভর করছে আমাদের ইলেকট্রনের সাথে যে নিউক্লিয়াস তার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা কতটা স্ট্রং বা কতটা উইক। এই আ কি বলবো? তোমাদের হচ্ছে যে এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেইটার উপর নির্ভর করেই কিন্তু আমরা এই সমস্ত যে প্রপার্টি গুলো পড়লাম সেগুলো কিন্তু বাড়ছে বা কমছে। ঠিক? তাহলে এটা গেল আজকে আমাদের কিন্তু ক্লাসের সম্পূর্ণ জিনিস, এবং এটা হচ্ছে দিস ইজ দ্য জিস্ট অফ দ্য টোটাল ক্লাস। তাহলে
আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দারুণভাবে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি এটার পিডিএফ, অ্যানোটেশন পিডিএফ বা লেকচারের লিঙ্ক বা অন্য কোনো ইম্পোর্টেন্ট ইনফরমেশন পেতে হয়, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবে। টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবে এবং আমি এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো।